নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। শওকত মাহমুদ, এই যে তিস্তা চুক্তি নিয়ে তো বহু বছর ধরে আলোচনা হচ্ছে, চুক্তির আশা, চুক্তি হবে, আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী সে 2014 সালে, তারপরে আবার থেমে গেল এবং নরেন্দ্র মোদী নিজে বলেছেন রাজ্য সরকার, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিনি এগোতে পারেননি। এইবারও একই অবস্থা দেখা যাচ্ছে, আশঙ্কাটা সেরকম দেখছেন কিনা আপনি? দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠিটা, এটা খুব আকস্মিক হলেও অপ্রত্যাশিত নয়। কারণ মমতা ব্যানার্জি আগে থেকে তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে বিরোধ করে আসছেন। তিনি পশ্চিমবঙ্গের এবং এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 32টি আসন তারপর তৃণমূল জয়ী হয়েছে। মমতার যে উদ্বেগটা এর আগে আমরা আলোচনায় দেখেছি যে এই নরেন্দ্র মোদী সরকারের আমলেই বাংলাদেশের সঙ্গে আলোচনা কাটে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বা তার মতামত দেওয়া হয়েছে। আসলে তিস্তার বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকার এক পর্যায়ে রাজিও হয়েছিল, তবে আমাদের কাছে এটা খুব আশ্চর্য লাগে যে একটা রাজ্য সরকারের আপত্তির কারণে কেন্দ্রীয় সরকার কোনো চুক্তিতে বিরত থাকছে। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সঠিক না। দ্বিতীয়ত, বাংলাদেশের যে প্রতিনিধি দল ছিল, আমার মনে হয় যে তিস্তা নিয়ে বেশি আলোচনার জন্য এই প্রতিনিধি দলের কম্পোজিশন কিন্তু সেটা সমর্থন করে না যে এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বা কেউই ছিলেন না। বরং তিস্তার ব্যাপারে আগ্রহের কথাটা ভারতের প্রকাশ্যে আমরা শুনলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন, সেখানে তিনি জানিয়ে গেছেন এবং ভারত সেটা এমন ভাবে বলেছে যে তিস্তার পানি বন্টনের ব্যাপারে এখন বন্টন শব্দটার চাইতে ব্যবস্থাপনা শব্দটা গুরুত্ব পাচ্ছে। কারণ তিস্তার আমাদের অংশের তিস্তায় আমরা কি পরিকল্পনা নিচ্ছি, করবো, সেটা আমাদের বিবেচ্য বিষয়। সেখানে চীন আগ্রহ জানিয়েছে অর্থায়নের ক্ষেত্রে, পাশাপাশি এরপর ভারতও আগ্রহ জানিয়েছে। তো এটা নিয়ে একটা গোলমেলে, কারণ এটা বিশেষজ্ঞরা এটা মনে করছেন যে এটা একটা এটা তিস্তার এই পানির পরিকল্পনা নিয়ে একটা কূটনৈতিক একটা বিষয়ে পরিণত হয়ে গেছে। এটা আন্তর্জাতিক, এটা এমনটি হওয়ার কাম্য ছিল না। আপনি জানেন যে তিস্তা নদীর পানি বন্টনটা খুব গুরুত্বপূর্ণ এবং তিস্তায় পানি কমে যাওয়ার কারণে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম নিজস্ব টাকায় তিস্তা বাঁধ প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। এরপর পশ্চিমবঙ্গের পার্টেও তিস্তা বাঁধ তৈরি করা হয়েছে, কিন্তু এখন এক পর্যায়ে সমঝোতা হয়েছিল যে 40 ভাগ দুই দেশ নেবে এবং 20 ভাগ অবন্টিত থাকবে। তারপর থেকে ভারত সরকার এটা সরে আসছে এবং তারা এখন যে ঘোষণাটি দিয়েছে দিল্লি সফরের পরে, সেই ঘোষণাটি হচ্ছে যে তিস্তার পরিকল্পনায় জন্য তারা একটা টেকনিক্যাল টিম পাঠাবে এবং রংপুরে একটা উপদূতাবাস খোলা। আসলে ভারত তিস্তার ব্যাপারে এত অতিমাত্রায় আগ্রহী হয়ে উঠেছে যে প্রধানমন্ত্রীর বৈঠকের পরে একটি শহরের উপদূতাবাস খোলার বিষয়টি সেই লেভেল থেকে ঘোষণা হচ্ছে। আসলে সেই লেভেলের ঘোষণা না, কিন্তু এটা তিস্তার উপর তাদের অত্যধিক আগ্রহের কারণেই কিন্তু তারা এই কথাটি বেশ বলেছে এবং টেকনিক্যাল টিম পাঠানোর কথা বলেছে। এখানে যৌথ নদী কমিশন বলে যে একটা বিষয় ছিল, যেটা বাংলাদেশের প্রথম সরকারের আমলে গঠিত হয়েছিল, যৌথ নদী কমিশনের তো আর এখন জীবিত নেই বলেই মনে হচ্ছে, কারণ তাদের কাছে এটা আসেনি। এবং গঙ্গার পানি বন্টন চুক্তি, যে ঐতিহাসিক চুক্তি প্রথমে 77 পরে 96 হয়েছে, এই চুক্তির নবায়নের যে আলোচনা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু ভারত ঝুলিয়ে রেখেছে। ভাবখানা এরকম যে তিস্তার পানি বন্টন না হলে গঙ্গার পানি বন্টন বিষয়টা শুরু হওয়া সম্ভব না, সেই কারণে একটা টেকনিক্যাল কমিটি বা কি ধরনের একটা কমিটি করে। তা আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন যে বাংলাদেশের কিন্তু তিস্তার পানি প্রয়োজন এবং এখানে এই তিস্তার পানিকে যে দেওয়া যাবে না, এই তার মনোভাবটাও কিন্তু আমি মনে করি যে একটা ক্ষতিকর আমাদের জন্য। আমরা এইখানে আগে চেষ্টা আমরা সম্ভবত সংযোগটা হারিয়ে ফেলেছি, টেকনিক্যাল ফল্ট সম্পর্ক পেয়েছি। এখন দেখি মোদী সরকার কিভাবে
এটাকে হ্যান্ডেল করে। জি, অযোধ্যার গুপ্ত আর একটু ভালো বলতে পারবেন। তিস্তার পানি বন্টনকে কোনোভাবেই তিস্তার পানি পরিকল্পনায় অর্থায়নের বিষয়কে সংযুক্ত করা যাবে না, কারণ এটি আমাদের ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরিকল্পনায় কারা অর্থায়ন করবে এটা আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। এটি হচ্ছে অযোধ্যার গুপ্ত এই জায়গাটা, ওই যে কারণ অভিন্ন নদী নিয়ে এত কথা, এত আলোচনা, এত কিছু হতে হবে, আবার পশ্চিমবঙ্গ সরকার বাধা দেবে, এটাই বা কেন সমাধান করতে পারছি না। পাশাপাশি কিন্তু আরও একটা সরকারেরও একটা, মানে আরও একটা না বোধহয় আরও দুটা, সিকিম সরকার, এদিক দিয়ে আবার মেঘালয় সরকারও যদি আবার বাদ দেয়, কারণ ওদেরও ওখান থেকে তো নেমে এসছে, সেই জায়গাটায় সেগুলো যদি আবার বিরোধিতা করে বসে, তখন কি অবস্থাটা দাঁড়াতে পারে? আন্তর্জাতিক নদী যেগুলো, সেগুলো ধরেন যদি ধরেও নেওয়া হয় যে উপরের দিকে যারা থাকে, ওখানে যারা থাকে, তাদের একটা আন্তর্জাতিক নদীর 100% পানি দরকার, কিংবা আরো পানি দরকার, তাহলেও কিন্তু কতগুলো নিয়ম কানুন আছে, আন্তর্জাতিক ভাবে আইন আছে, যে যারা ভাটিতে থাকবে, যেখান থেকে পানিটা চূড়ান্ত ভাবে আসবে, যেখানে তার ন্যায্য হিস্সা। কাজী সেই দিক থেকে বাংলাদেশ এই তিস্তা বলেন, গঙ্গা পদ্মা বলেন বা ব্রহ্মপুত্র বলেন, অভিন্ন 54টি নদী বলা হয়, সবগুলোতেই কিন্তু আমাদের, যেহেতু আমরা প্রাকৃতিক ভাবে, ভৌগোলিক ভাবে নিচের দিকে, আমাদের এই বাস্তবতা আমরা জানি, এবং একই সঙ্গে জানি যে আমাদের এই বাস্তবতার পক্ষে, আমাদের দাবির পক্ষে, ন্যায্যতার পক্ষেই কিন্তু আন্তর্জাতিক আইন। এই আন্তর্জাতিক আইনের বলেই কিন্তু আমরা ভারত এবং মায়ানমারের সঙ্গে সমুদ্র সীমার ফয়সালা করেছি আদালতে, আন্তর্জাতিক আদালতে, এবং আমরা মানে কাঙ্ক্ষিত যে সীমানা সেটা পেয়েছি। কাজে তিস্তার জন্য এই কূটনৈতিক অভিযান এগুলো চলবে। আমাদের শেখ হাসিনা কিন্তু 96 সালে যখন জুনে মন্ত্রিসভা করেন এবং ডিসেম্বরে, তখন কিন্তু তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে ওই বিষয়টা নিয়ে প্রকাশ্যে নেপথ্যে আলোচনা করেছেন, এবং চুক্তি সম্পাদনে এখন যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গত কয়েক বছর ধরে, আমার সে 11 সালের কথা মনে আছে, ডক্টর মনমোহন সিং ঢাকায় যখন এসেছিলেন, তার আগের রাত্রে হঠাৎ করে জানা গেল যে তিস্তা চুক্তি হচ্ছে না, অথচ এটা চূড়ান্ত হয়ে গেছে, ঢাকায় সই হওয়ার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতা দেখিয়েছিলেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়া যায় না, এই বিবেচনা থেকেই কিন্তু তিনি ডক্টর মনমোহন সিং এর সফর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন। নইলে কিন্তু তিস্তা চুক্তি হওয়ার জন্য সফর, সেটা হচ্ছে না, তাহলে তো তিনি সফর একতরফাভাবে বাতিল করে দিতে পারতেন, সেটা করেন নাই। এইটা ভারতেরও বোঝা উচিত যে বাংলাদেশের এই অবস্থানটা তিস্তা বা অন্য যে কোনো জায়গার ব্যাপারে কিন্তু আমাদের এই কূটনৈতিক অভিযানগুলো, সেটা ভারতের নানা শক্তির সঙ্গে হতে পারে। বিভিন্ন সময় কিন্তু এই যে শেখ হাসিনা এই মিজোরাম কিন্তু ধরেন মানে রাজ্য সরকারগুলোকে তো কথা না বলে, আলোচনা না করে, তাদেরকে কগনিজেন্সের মধ্যে না নিয়ে তো এই সিদ্ধান্ত নেওয়াটাও একটা মুশকিল। সেক্ষেত্রে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, মানে ওনারা দুজনকে বোন বলেন, উনিও তো ওনারা কথা বলতে পারেন কিনা বিষয়টা নিয়ে? কথা তো অবশ্যই বলেন, কথা বলেন না তা না, কিন্তু পশ্চিমবঙ্গে আমার তো ধারণা যে শুধু যে তৃণমূল তা না, অন্য যারাও চায় না যে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করতে, যারা চায়, তারা হয়তো তৃণমূলের কাঁধে বন্দুক রেখে কাজটা হাসিল করতে চায়, যে বিরোধের জায়গাটায় তৃণমূল থাকুক, আমরা সেফ থাকি। কারণ এই সঙ্গে ভোটের রাজনীতি জড়িত, বা অনেক সময় ভোটের রাজনীতি উপেক্ষা করে উদারতা থাকা হয়। যেমন এই 74 সালের সীমান্ত চুক্তিতে কিন্তু বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী, বাংলাদেশ কিন্তু তার অঙ্গীকার সঙ্গে সঙ্গে পালন করেছিল, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদে অনুমোদন হয়েছিল, যেহেতু ভূমি হস্তান্তরের ব্যাপার ছিল। ভারত তার বেশি ভূখণ্ড বাংলাদেশকে দিতে হবে, যতটা পাবে তার চেয়ে, এইটা, এবং আদালতের প্রশ্ন তুলে, সংবিধান সংশোধনের নানা প্রশ্ন তুলে তারা কিন্তু বহু বছর দেরি করলো। ভালো দিক হয়েছিল যে তারা
সব দল একত্রে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এটা করেছিল। এই উদ্যোগটা কিন্তু আমরা ভারতের কাছ থেকে প্রত্যাশা করব যে বাংলাদেশের যেহেতু দুই প্রধানমন্ত্রী আলোচনা করে এসেছেন, আমরাও আশা করব এই উদ্যোগটা তারা নিবে, তাদের দেশে ঐক্যমত্য। আমরাও আশা রাখতে চাই যে কিছু একটা অন্তত এবার হোক, এবার অন্তত হবে। এই বিরোধিতাগুলো একটু মানে এক পাশে রেখে অন্তত একটা মানে ভালো কিছুর দিকে যাব, আমরা সেই আশা রাখতে চাই। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আপনাদের সঙ্গে আবারও আলোচনায়। দর্শক, নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। দুজনকে আবারও স্বাগত। শওকত মাহমুদ, আবারও সে মতিউর কাণ্ড নিয়ে কথা বলতে হয়। মানে এনবিআরের ওএসডি প্রাপ্ত কর্মকর্তা, তো বলা হচ্ছে তাকে বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে নানাভাবে খবর যে তিনি অলরেডি 23 তারিখে দেশ ছেড়েছেন, মানে গতকাল দেশ ছেড়েছেন। আমি জানি না কতটুকু আসলে মানে দুদক সচিব বলেছেন কোনো চাপ নেই, কোনো কিছুর কাছে নত হবে না। এর আগে 4 বার কিন্তু নত হওয়া হয়ে গেছে, 4 বার অভিযোগ, তার বিরুদ্ধে কোনো অভিযোগও পায়নি। এখন কোত্থেকে আসছে এগুলো এত কিছু? অভিযোগ পায়নি এবং তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানে ক্লিন সার্টিফিকেট, দুর্নীতির মুক্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা তদন্তটা বা খবর ফাঁস হওয়া, তারপরে তদন্তে যাওয়া, এটা আমি মনে করি সাহসী সিদ্ধান্ত। কিন্তু এই যে সরকারের এই তদন্তের ক্ষেত্রে সহায়ক আছে, আবার এদেরকে চলে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রে সহায় থাকতে পারে। কারণ তিনি যদি চলে যেয়ে থাকেন তাহলে তো সরকারের চোখের সামনে দিয়ে গেছেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তিনি গেছেন এবং এটা তো ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ জানবে। এখন বলা হচ্ছে যে কাউকে বিদেশ যাত্রায় মানে নিষেধাজ্ঞা দেওয়া হবে। নিষেধাজ্ঞা দেওয়া হলে তো তাহলে তিনি কোথায় আছেন, এবং তার প্রথমা স্ত্রী তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়পুরা, তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। তো এই বিষয়গুলি আমি মনে করি যে দুদক যে কথাটা বলছে তারা কোনো প্রভাবের কাছে, চাপের কাছে স্বীকার, ঠিক আছে, মনে হচ্ছে। কিন্তু ধরেন বেনজিরের তিনি দুদকের চিঠি অনুযায়ী তিনি হাজিরা দেন, বরং তিনি চিঠি লিখে পাঠিয়েছেন তার সাফাইকে পাঠিয়ে। এখন দুদক সাথে সাথে সিদ্ধান্ত নেন, বলছে যে তারা পর্যালোচনা করবে। কেন পর্যালোচনা করবে? আপনারা জানান যে আসেনি, আর সময় দেওয়া গেল না, আমরা এটা আদালতের নজরে আনবো। তা না বলে বলছেন যে পর্যালোচনা করে দেন। তার মানে এটা একটা ফাঁক আছে যে হয়তো তার চিঠিটাই যদি যথেষ্ট হতো তাহলে তো আর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া নাও যেত। এইগুলি মনে হচ্ছে যে কখনো মনে হয় যে তদন্ত এগোচ্ছে ভালোভাবে, আবার কখনো ফাঁক ফাঁক তৈরি হচ্ছে। এগুলো তো নিয়ে একটা সংশয় আছে। কিন্তু পুলিশ বাহিনী বা এই যে আয়কর বিভাগের লোকজন, আমলাতন্ত্রের লোকজন, আমার মনে হয় যে এই যে দুর্নীতির যে খবরগুলো বের হচ্ছে, খবর বের হওয়া পর্যন্ত কিন্তু তদন্ত হচ্ছে না। এটা এমন যারা নিজেরাই তদন্ত করে বের করছে। কিন্তু খবর যারা দিচ্ছে, মানে আমরা যারা গণমাধ্যম খবর দিচ্ছি তারাও তো মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও বলছে যে তারা বিএনপির লোক, জামাতের লোক, বা বলা হচ্ছে তারা সরকার বিরোধী, মানে পূর্বানুমতি নিতে হবে এসব নিউজ করার জন্য। আমার মনে হয় যে এটা খুব বাড়াবাড়ি করে ফেলছে পুলিশ অ্যাসোসিয়েশন যেটা করছে, যেহেতু তাদের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে এবং অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে শুরু হবে। তো সেই জায়গায় আমি মনে করি যে তারা এটা দিয়েছে, কিন্তু আমার মনে হয় তাদের একটা অপরিপক্কতার দিকে এগিয়েছে। কারণ ঢালাওভাবে মিডিয়ার বিরুদ্ধে বলা, হ্যাঁ মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, এই ধরনের একটা বাক্য তো আলোচনা 2018 পর। কিন্তু এর মানে এই নয় যে সবকিছু ইয়ে হয়ে যাবে এবং মিডিয়া কিছুই বলতে পারে। আমার মনে হয় এই জায়গাটায় সরকারের পক্ষ থেকে স্পষ্ট এটা রাজনৈতিক একটা সদিচ্ছা যে দুর্নীতির বাসবের ছাড়া হবে না, এটা যেন শুধু মুখের কথা না, বাস্তবে হয় না, প্রমাণ। জি, অজয় দাশগুপ্ত, ওই জায়গাটা ওই যে এর আগেও বলা হয়েছিল বেনজির আহমেদের ক্ষেত্রে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মন্ত্রীরা বলেছেন যে তার নিষেধাজ্ঞা যখন ছিল না তখন তো সে বাইরে যেতেই পারে। তো মতিউর রহমানের ঘটনাও তাই, গতকাল পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল না, আজকে নিষেধাজ্ঞা আছে, তো গতকাল উনি চলে গেছেন, তো পুলিশ দেখবে কেন? এটা তো ধরেন না একটা রাজপথে পুলিশের এমনি ওই সুনির্দিষ্ট দায়িত্বে না, কিন্তু পথে কোথাও একটা ঘটনা ঘটলো বা কোনো একটা এলাকায় বা কোনো একটা প্রতিষ্ঠানে, সেখানে যে পুলিশ বা আশপাশে আছে বা তার হয়তো দায়িত্ব থাকে না, কিন্তু একটা অনিয়ম ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে বা ইমিগ্রেশনের তাদের কতগুলো কিন্তু নজর থাকতে হয়। বা বড় ধরনের ঘটনা যখন ঘটে তখন
সর্বোচ্চ পর্যায় থেকে পুলিশ সদর দপ্তর বলেন কিংবা ইমিগ্রেশন সদর দপ্তর বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, তাদের কিন্তু কতগুলো আমাদের কিছু করার নাই, স্বপ্রণোদিত ভূমিকা আমরা নেব না, এই যে সুপ্রিম হাইকোর্টে সুমোটো হয়, একটা পত্রিকায় দেখে তারা যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু অ্যাকশন নেয় এবং কিছু পদক্ষেপ নিতে সরকারকে বলে বা সংশ্লিষ্টদের বলে। এই জায়গাটা এইসব সেন্সিটিভ ক্ষেত্রে এটা ধরেন আমাদের মানে বলা যায় যে নিজের সখাত সলিলে আমাদের একটা কথা আছে, এই মতিউর রহমানের ছেলে তো বাহাদুরি দেখাতে গিয়ে নিজের ঘটনাটা প্রকাশ করলো, আমাদের বাহাদুরি দেখাতে গিয়ে ধরাটা পড়ে গেল যে আমি অনেক দামি পশু কোরবানি দিচ্ছি। এটা ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা থাকবে আর কি, মানে হয় একদল সতর্ক হবে অথবা সতর্ক না হলেও এই ধরনের ক্লু ধরেও যে অগ্রসর হওয়া যায়, এটা আমাদের সাংবাদিকতার জন্য কিন্তু একটা বড় ধরনের তার মানে অজয় দাশগুপ্ত যে সাংবাদিকরা রিপোর্ট না, যেটা মানে শওকত মাহমুদ বললেন যে রিপোর্ট না হলে তো হতো না, মানে এদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হতো না, তাহলে বাংলাদেশ এই দুর্নীতির বিরুদ্ধে বা বিভিন্ন ধরনের অর্গান যে বাংলাদেশ সরকারের আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা দেখেও না দেখার ভান করে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু নিজস্ব অডিট কর্তৃপক্ষ আছে বা অনুসন্ধান করা যে কোনো অনিয়ম হয় কিনা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এমনকি ছোট সংগঠনে জুনিয়র অফিসার কি করছে সিনিয়র অফিসার দেখে, সিনিয়র অফিসার কি করছে সেটাও কেউ না কেউ দেখে আর কি। কাজেই কোনো রকমের সুনির্দিষ্ট কিছু না হলে বা এই যে কখনো কখনো বলা হচ্ছে যে আমরা মানে এখনো প্রমাণ হয়নি অভিযোগ, কিন্তু বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা যখন থাকে তখন কিছু বাড়তি পদক্ষেপ মানুষ প্রত্যাশা করে, সেইটা আইনের কাঠামোতে সবসময় কভার করবে তা না। অনেক ঘটনা ঘটে আর কি, রাজপথে একজন আরেকজনকে মারছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেখা যায় যে যিনি মার খাচ্ছেন এবং যিনি মার দিচ্ছেন পুলিশ দুইজনকে এই ঘটনাস্থল থেকে সরিয়ে দিচ্ছে। তো যিনি বলবেন যে আমি তো অপরাধী, এটা প্রমাণ হয়নি, আমি যে মারছি এটা তো আইনে প্রমাণ হয়নি, এভাবে তো বলতে পারে না। পুলিশ তো কতগুলো অ্যাকশন নেয় আমরা দেখি, যেগুলো তার মনে করে যে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ধরেন এই যে বিনা ওয়ারেন্টেও তো বহু সময় গ্রেপ্তার হতে আমরা দেখেছি। এখন কিছু সুনির্দিষ্ট আইন আছে, বিশেষ করে এই 96-97 দিকে রুবেল হত্যা এর পরে আর কি, যে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন করেছে, মানে না সবটা বা নানান রকমের ফাঁক ফোকর বের করে, কিন্তু পুলিশ তো বা আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব তারা কিন্তু অনেক পদক্ষেপ নিতে পারে নিজস্ব উদ্যোগে। কাজেই আদালতের নির্দেশ ছিল না, কাজেই একজনকে নিয়ে বড় ধরনের ঘটনা ঘটছে আমরা তাকে দেশের বাইরে চলে যেতে দিলাম, একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য বিভিন্ন পেশাজীবী সরকারি বা বেসরকারি অনেক পরস্পরকে নিজেদের গোষ্ঠীগত হলে রক্ষা করা, এইটার একটা প্রবণতা কিন্তু সবসময় ছিল। আবার কেউ কেউ আছে, যেমন মতিউর রহমান সম্পর্কে এনবিআর এর এক সাবেক চেয়ারম্যান বলছেন যে উনি যখন জুনিয়র অফিসার ছিলেন চট্টগ্রাম থেকে তাকে রাজশাহী বদলি করার চেষ্টা হলো, কিন্তু দেখা গেল যে ওই লোক মানে আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন, তার সঙ্গেও পর্যন্ত ঘনিষ্ঠতা গড়ে তুলতে পেরেছিলেন। না কেন উনি 111 এর কথা বলেছেন, 111 এর সময় তাকে চট্টগ্রাম থেকে ট্রান্সফার করার সময় সেনা প্রধান পর্যন্ত তাকে ফোন করে মানা করেছেন যে ট্রান্সফার করা যাবে না, অন ক্যামেরা একটা টেলিভিশনে ইন্টারভিউতে বলেছেন। ওই সরকারই কিন্তু সেনা সমর্থিত ছিল। কাজেই এই জায়গাগুলো এবং বিশেষ করে এই যে এই এনবিআর এর যে ইউনিটে ছিলেন, বাংলাদেশে তো এখন অর্থনীতির আকার 20-30 বছর আগের নাই, এখন অনেক কোম্পানি গ্রুপ কোম্পানি কিন্তু হয়ে গেছে যাদের হাজার হাজার কোটি টাকা লেনদেন, এনবিআর, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, খেলাপি ঋণের কমিটি, অনেক কিছুর আওতায় কিন্তু এই যে ইউনিটে এই মতিউর রহমান ছিলেন, এই ইউনিটে কি করে তিনি গেলেন এবং এই গরু ছাগলের কোরবানির বিষয়টা শুধু না, এর বাইরেও কি কি কাজ, কি কি পদক্ষেপ নিয়েছেন, কারা তার বেনিফিট নিয়েছে, সেগুলো কিন্তু এনবিআর এরই এখন সময় এসেছে সেটা তদন্ত করে বের করা। আমরা দেখি, অপেক্ষায় থাকি তারা আসলে কতটুকু কি বের হয়, তারপরে দেখা যাবে আসলে কতটুকু বের হচ্ছে। কারণ এরই মধ্যে আজকের খবর হচ্ছে আসাদুজ্জামান মিয়া, যিনি ঢাকার কমিশনার ছিলেন, তার ব্যক্তিগত তথ্য দেওয়ার কারণে গাজীপুরের একজন এডিসির
কে সাময়িক বরখাস্ত করা হয়েছে যে কেন তিনি কথা বললেন, তথ্য দিলেন। তো এখন আসলে কোথায় যায়, কি করে, দেখার বিষয়। একটু থাকবেন, আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, নিটোল টাটার বিরত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটার বিরত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। দুজনকে আবারও স্বাগত। শওকত মাহমুদ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, এর মধ্যে তার একটা পেসমেকার লাগানো হয়েছে গতকাল এবং আজকে তাকে কেবিনেও শিফট করা হয়েছে। কিন্তু বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে, তাদের অভিযোগ হচ্ছে বিএনপি এতদিনেও একটা আন্দোলন সেরকম করে গড়ে তুলতে পারেনি যাতে খালেদা জিয়াকে মুক্তির ব্যাপারে তারা আগাতে পারে। আপনি কি এই অভিযোগের সঙ্গে একমত? আমাকে বলছেন? জি। দেখুন, সরকার অমানবিকভাবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দিচ্ছেন। খালেদা জিয়াকে এখানে চিকিৎসা নিতে হচ্ছে, যে চিকিৎসা তার প্রয়োজন সেই চিকিৎসা পাচ্ছে। বিএনপি বারবার দাবি করে আসছে, এখন সরকারও অনুরোধ হয়ে আছে। সরকার বলছে যে এখানে চিকিৎসা হচ্ছে। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের জানাবে লোকের মামলায় যারা দণ্ডিত তারাও ইতিমধ্যে অনেকেই সরকারি দলের নিজস্ব চিকিৎসা নিয়ে এসছে। খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম, খালেদা জিয়ার ক্ষেত্রে মামলায় এসছে। বিএনপি পক্ষান্তরে যে বিএনপির নেতারা যে অভিযোগ করছে, আমি একটু ইন্টারাপ্ট করি শওকত মাহমুদ, একটু জোরে বলবেন, মানে আপনার শব্দটা খুব কম পাচ্ছি, একটু যদি একটু জোরে বললে ভালো। বিএনপি বিরুদ্ধে যে অভিযোগটি আছে যে আন্দোলনের মাধ্যমে তারা এমন কোন রাজনৈতিক চাপ তৈরি করতে পারেনি যে চাপের মাধ্যমে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হতো। এটা মিত্ররা যে কথাটা বলছেন, কথাটা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু আমি মনে করি যে বিএনপির দায়ের চাইতেও দায় বেশি হচ্ছে সরকারের, এবং সরকারের উচিত যে যদি বিএনপি আন্দোলন করতে না পারে তাহলে সরকারের নিজস্ব মানবিকতা থেকে থাকে, সেই মানবিকতা থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো উচিত আমি মনে করি। মিত্রদের অভিযোগ, মিত্ররা নানা অভিযোগ করে, যেমন বলেছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে আন্দোলনে তারা মুখোমুখি দাঁড়াতে চায় না। এই ধরনের অনেক অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। সেই অভিযোগগুলোকে মাথায় নিয়ে বিএনপি এই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি করে আসছে। আমি মনে করি যে এইসব বিতর্ককে বাদ দিয়ে সরকার যদি তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে সরকার প্রশংসা পাবে। জি, সেই জায়গাটায় মানবিকতার জায়গায় কথা বলছেন শওকত মাহমুদ, অজয় দাশগুপ্ত। সেই মানবিকতা সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে মানবিক হওয়ার কারণেই তো জেল থেকে মুক্ত করে বাসায় রাখা হয়েছে, চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আইনমন্ত্রী বলছেন ভালোভাবে চিকিৎসা হচ্ছে, বিদেশে গেলেই ভালো চিকিৎসা হবে, এটা একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে যে বিদেশে গেলেই কনসেপ্ট দাঁড়িয়ে যাবে। কিন্তু ওই যেই মানবিকতার কথা শওকত মাহমুদ বললেন যে সেটাই বা সরকার দেখাবে কেন, সেই জায়গাটাকে বিএনপি রেখেছে, মানে এটা একটা প্রশ্ন চারিদিক থেকে আসে। আমি এই জায়গাটা একটু ব্যাখ্যা করি। সরকার বলছে যে মানবিকতা দেখিয়েছে, কিন্তু আমরা জানি যে কোভিড এর সময় যখন কোভিড ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল, তখন সরকারের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে এই কোভিডে যদি তিনি জেলখানায় আক্রান্ত হন, জেলখানায় আক্রান্ত হলে তখন তার জেলখানায় কিছু হলে এটা সরকারের উপর দায় যাবে। সরকার কিন্তু সেই কারণেও তাকে মুক্তি দিয়েছে, শুধু মানবিকতার কথাটি বললে হবে। সরকার মুক্তি দিয়েছে এবং এই মুক্তির ব্যাপারে সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সিনিয়র চিকিৎসকও প্রধানমন্ত্রীর কাছে এই বলে তদবির করেছিলেন যে ওনাকে এই অবস্থায় রাখলে যে কোনো মুহূর্তে যদি করোনায় আক্রান্ত হন তাহলে এটা দায় হবে সরকার। সেই কারণেও কিন্তু সরকার এটা অস্বীকার করা যাবে। কিছুদিন আগে কিন্তু বিদেশের এখানে চিকিৎসার কথা বলে বাইরের থেকে চিকিৎসক ঢাকায় এসেছিল এবং তার অস্ত্রোপচারও করা হয়েছিল। এটা একটা। আর একটা হচ্ছে 2000 সালে যখন তাকে বাসভবনে থাকার সুযোগ দেওয়া হয়, এর আগেও কিন্তু বিএনপি থেকে বলছিল যে খালেদা জিয়ার অবস্থা এতই খারাপ যে একটা বেসরকারি হাসপাতালের কথা বলে যে ওইখানে না নিলে তার কোনো চিকিৎসা হবে না। সরকার সেখানে না নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে হাসপাতাল সেখানে পাঠিয়েছিল এবং সেখান থেকে বাসায় এসেছিল কিন্তু। এবং এরপরে বহুবার বিএনপির তরফ থেকে কিন্তু বলছিল যে তার অবস্থা এতই খারাপ যে বিদেশে পাঠানো ছাড়া চিকিৎসা নেই। এটা কিন্তু আমরা গত 5 বছর ধরে একটা না শুনছি। তারপরেও তিনি বাসায় আছেন, হাসপাতালে যাচ্ছেন, দলের নেতারা সবাই মিলে ঈদের দিন গিয়েছে, কথা বলেছেন দীর্ঘ সময়। সেটা একটা মানবিকতা, কিন্তু তারপরেও
থাকতে পারে। আবার রাজনীতিও আছে, যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি সর্বদা চাচ্ছে যে সরকারকে উৎখাত করতে এবং সেটা নির্বাচনের পন্থায় না, তাদের মতো করে রাজপথের সংগ্রামে। আর যারা এই যে বিএনপির মিত্ররা বলছে, তারাও তো আবার একই বলছে যে তারাও বিএনপির সমান গুরুত্বপূর্ণ অংশীদার রাজপথের, সরকারকে তারাও উৎখাত করতে চায়। তো সেটা তাহলে বিএনপির দায় একা হবে কেন? যারা বিএনপির মিত্র তারাও দায়ী হবে এটার জন্য। সেটা প্রসঙ্গটা, এগুলো নিয়ে আলোচনা, মানবিকতা অবশ্যই থাকতে হয়। যদি তার বিএনপির দিক থেকে তাকে বাইরে নিতে হয়, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং নিঃসন্দেহে অনেক বড় দল, সমাজ, রাষ্ট্র, নিয়ম কানুন, আন্তর্জাতিক বিষয়াদি বুঝেন, চিকিৎসা বুঝেন, বহু লোক এই দলে আছে। কি করে কোন প্রক্রিয়ায় অগ্রসর হলে তাকে দেশের ভেতরে বা বাইরে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয়, আমার ধারণা বিএনপির নেতৃত্বে যারা আছেন বা চারপাশে যারা আছেন, বলয়ে যারা আছেন, তারা বিষয়টা জানেন। আমার মনে হয় যে সেই পথে অগ্রসর হওয়া ভালো। বিষয়টাকে নিয়মিত প্রেস কনফারেন্স বা প্রেস ব্রিফিং এর মধ্যে না রেখে এই পথে জিনিসটাকে পলিটিসাইজ না করে মানবিক দিক থেকে সরকারের সঙ্গে আলোচনার কথা বলছেন আপনি, কিন্তু বিএনপির নেতাদের খুব ভালো করে জানা। হ্যাঁ, না, বিএনপি পক্ষ থেকেও কিন্তু বারবার নাম উল্লেখ করে বলা হয়েছে যে সরকারি বেশ কিছু লোকজন যারা ধরেন অনেক খুনের মামলার আসামি, তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে এসে সেখানে খালেদা জিয়াকে পাঠালে কি এমন ক্ষতি হতো? উনি কি পালিয়ে যেতেন? উনি দেশের কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। ওরা কোন পথে অগ্রসর হয়েছে এটা কি বিএনপি জানে না? বিএনপি কেন সেই পথে অগ্রসর হয় না? রাষ্ট্র ক্ষমতার সঙ্গে কি করে ডিল করতে হয়, হাউ টু ডিল, এটা তো বিএনপি জানে। এইটা আমার মনে হয় যে বিএনপির পরিবার কিন্তু সেই পথে, এই যে বারবার তারা আবেদন করছে 6 মাস পর পর মেয়াদ বাড়ানোর জন্য, পরিবার কিন্তু এই বাস্তবতা উপলব্ধি করে অনেকেই, এবং তারা সেই পথে চলছে। বিএনপির নেতৃত্ব প্রেস কনফারেন্স ব্রিফিং এ পড়ে আছে, পরিবার কিন্তু তার কাজটি ঠিকভাবেই করছে। তারা আবেদন করছে এবং সরকারের কাছ থেকে অনুমতি নিচ্ছে, কিন্তু বিএনপি নেতৃত্ব সেইটা মেনে নিতে চায় না আর কি। তারা এটাকে রাজনীতির এজেন্ডা করতে চায় বলে অনেকে মনে করছেন। জি, একদম পরিষ্কার। অজয় দাশগুপ্ত, শওকত মাহমুদ, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিরল টাটার বিরুদ্ধে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকবেন।